দর্শক, স্বাগত জানাচ্ছি এশিয়া পোস্ট নিউজে। আপনাদের সাথে আছে আমি তারেক আহমেদ। ঢাকায় অপরাধ থামছে না, ভাইরাল না হলে সক্রিয় হচ্ছে না পুলিশ। আলাদা প্রদেশের হুমকি দেওয়া চৈতালিকে আইনের আওতায় আনার দাবি ইসলামী রাজনীতিবিদদের। হাসিনা গঙ্গের 40,000 কোটি সম্পদ নিয়ন্ত্রণে কেন ব্যর্থ সরকার? রাতের অন্ধকারে এবার সীমান্তে ভয়ানক খেলায় মেতেছে মাফিয়ারা। পুলিশের আগের পোশাকে ৭৬ কোটি গচ্চা, ফের ৭৭ কোটির অর্ডার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রাজধানী ঢাকায় প্রকাশ্যে গুলি করে হত্যা, ব্যস্ত সড়ক কিংবা বাসার সামনে ছিনতাইয়ের ঘটনা দিন দিন বেড়েই চলেছে। অভিযোগ রয়েছে, কোনো ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচিত না হলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সক্রিয় হয় না। ফলে পুলিশের তালিকাভুক্ত অপরাধী চক্রগুলো একের পর এক ঘটনা ঘটানোর সুযোগ পাচ্ছে। এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক প্রথম আলো। প্রতিবেদনে বলা হয়, এসব ঘটনায় শুধুমাত্র সাধারণ মানুষ নয়, হামলার শিকার হচ্ছেন পুলিশ সদস্যরাও। ঘটনার পর মাঠ পর্যায়ে কিছু আসামি গ্রেপ্তার হলেও বেশিরভাগ ক্ষেত্রে পেশাদার এসব সন্ত্রাসী চক্রের নিয়ন্ত্রক পর্যন্ত পৌঁছাতে পারছে না পুলিশ। ফলে অপরাধ থামছে না, বরং ঘটেই চলেছে নতুন নতুন সব খুন, ছিনতাই, ডাকাতির ঘটনা। এসব অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের কার্যকর পদক্ষেপ নিয়েও জনমনে প্রশ্ন উঠেছে। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী গত ২১ মাসে ঢাকা মহানগরে খুনের মামলা হয়েছে ৫৯৭টি। একই সময়ে ডাকাতি ও ছিনতাইয়ের মামলা হয়েছে ৭৭৩টি। ঢাকায় আলোচিত ১০টি ছিনতাইয়ের ঘটনা বিশ্লেষণে দেখা যায়, এর একটিরও তদন্ত শেষ করতে পারেনি পুলিশ। এর মধ্যে অনেক আসামি জামিনে বেরিয়ে আবার অপরাধে যুক্ত হওয়ার তথ্য পাওয়া যাচ্ছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আক্রান্ত হওয়ার ঘটনাও কম নয়। গত ২১ মাসে কেবল ঢাকাতেই পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে ১৪২টি। ঢাকা মহানগর পুলিশ ডিএমপির করা সর্বশেষ তালিকা অনুযায়ী রাজধানীতে ১১৭টি পেশাদার অপরাধী দল সক্রিয় রয়েছে। অপরাধ প্রবণ এলাকা হিসেবে দীর্ঘদিন ধরে আলোচিত মোহাম্মদপুর নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদও। শনিবার সচিবালয়ে তিনি বলেন, বহু বছর ধরে মোহাম্মদপুর অপরাধীদের অভয়ারণ্য হয়ে আছে। এলাকাটিকে নিয়ন্ত্রণে আনতে পরিকল্পনা নেওয়া হয়েছে এবং পর্যায়ক্রমে অপরাধী চক্রগুলোকে নির্মূল করা হবে। আহমেদ ইমতিয়াজ, এশিয়া পোস্ট। আমরা বাংলাদেশ আরেকটি প্রদেশ করব শুধুমাত্র সনাতনীদের জন্য। সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট চৈতালি চক্রবর্তীর এই বক্তব্য নিয়ে সর্বমহলে চলছে আলোচনা সমালোচনা। সাধারণ মানুষ থেকে শুরু করে ইসলাম ভিত্তিক রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতারাও প্রতিক্রিয়া জানিয়েছেন। তারা বলছেন, এই নারী আইনজীবীর বক্তব্য দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের উস্কানি। এমন বক্তব্যকে ফৌজদারি অপরাধ হিসেবে বিবেচনা করে চৈতালি চক্রবর্তীকে আইনের আওতায় আনারও দাবি জানিয়েছেন তারা। এ প্রসঙ্গে এশিয়া পোস্টের সঙ্গে আলাপকালে হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেন, বাংলাদেশ সার্বভৌম রাষ্ট্র, এমন বক্তব্য দিয়ে সে দেশের স্বাধীনতাকে অস্বীকার করেছে, দেশকে বিভক্ত করার ষড়যন্ত্র করছে। এই আইনজীবীর বক্তব্য সন্ত্রাসী বক্তব্য, তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা হওয়া উচিত। চৈতালি চক্রবর্তীর বক্তব্য কোনোভাবেই মেনে নেওয়া যায় না বলে মনে করেন জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি। তিনি এশিয়া পোস্টকে বলেন, সমস্যা থাকলে আলোচনার মাধ্যমে সমাধান হবে, কিন্তু এ ধরনের বক্তব্য দেওয়া উচিত নয়। জানা যায়, গাইবান্ধার পলাশবাড়িতে রাম মূর্তি স্থাপন নিয়ে পাল্টাপাল্টি অবস্থান ঘিরে উত্তাপ ছড়ায় রাজপথে। মূর্তি স্থাপনের পক্ষে বিপক্ষে কর্মসূচিও পালিত হয়। এমনই এক কর্মসূচিতে শুক্রবার একটি বেসরকারি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে হিন্দুদের জন্য আলাদা প্রদেশ গঠনের হুঁশিয়ারি দিয়ে বিতর্ক উস্কে দেন অ্যাডভোকেট চৈতালি। তবে মুসলমান হিন্দু সম্প্রীতির কথা উল্লেখ করে হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেন, জুলাই বিপ্লবের পর এদেশের আলেম সমাজ হিন্দুদের ঘর বাড়ি পাহারা দিয়েছে, তাদের কাউকে তো মারা হয়নি। তারেক আহমেদ, এশিয়া পোস্ট।
ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে ভারতে অবস্থান করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্য এবং বেশিরভাগ আওয়ামী সুবিধাভোগীদের দেশে থাকা প্রায় 40,000 কোটি টাকার সহায় সম্পদ জব্দ করা হলেও এসব বিপুল সম্পদের পুরো নিয়ন্ত্রণ এখনও আসেনি সরকারের হাতে। উল্টো অভিযুক্তদের সহযোগীরাই এখনও এর সুফল ভোগ করছে। জানা যায় আমলাতান্ত্রিক জটিলতা ও বাস্তবায়ন দুর্বলতার কারণেই এখনও এসব সম্পদের 80% সরকারের নিয়ন্ত্রণের বাইরে। ফলে রাষ্ট্র ও এর সুফল নিতে পারছে না। এসব তথ্য জানিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক কালের কণ্ঠ। প্রতিবেদনে বলা হয়েছে, ব্যাংকে যেমন নগদ টাকা রয়েছে তেমনি বাড়ি, জমি, ফ্ল্যাট রয়েছে অনেক টাকার অঙ্কে, যার পরিমাণ প্রায় 40,000 কোটি টাকা। আদালতের নির্দেশে 2025 সাল পর্যন্ত দেশে ও বিদেশে জব্দ করা প্রায় 40,000 কোটি টাকার সম্পদের মধ্যে দেশেই রয়েছে 30,000 কোটি টাকার সম্পদ। আর এর মধ্যে 6,137 কোটি টাকার বেশি মূল্যের স্থাবর সম্পদ ক্রয় করা হয়েছে। তবে এই বিপুল সম্পদের বেশিরভাগেরই রিসিভার নিয়োগ প্রক্রিয়ায় ঝুলে আছে। ফলে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবার, এস আলম গ্রুপ, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান সহ আওয়ামী লীগ আমলের সুবিধাভোগীরা এখনও এসব সম্পদের সুফল ভোগ করছেন। অস্থাবর সম্পদের মধ্যে শেখ হাসিনা পরিবারেরই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের 156টি ব্যাংক হিসাবে থাকা প্রায় 1045 কোটি টাকা জব্দ করেছে দুদক। দুদকের সাবেক মহাপরিচালক মোহাম্মদ মইদুল ইসলাম দৈনিকটিকে বলেন, সম্পদ জব্দ ও এর রিসিভার নিয়োগের ক্ষেত্রে দুদকের সদিচ্ছা ও আন্তরিকতার ঘাটতি রয়েছে। আর এই আন্তরিকতা ও সদিচ্ছার ঘাটতি এই ব্যর্থতার অন্যতম কারণ। তবে নিয়ম অনুযায়ী এসব সম্পদ রক্ষণাবেক্ষণ ও আয় সংগ্রহের জন্য রিসিভার নিয়োগ করার কথা থাকলেও প্রশাসনিক ও আইনি দীর্ঘসূত্রতার কারণে তা সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে না। ফলে একদিকে রাষ্ট্র বঞ্চিত হচ্ছে, অন্যদিকে দুর্নীতিবাজরাই তাদের এসব অবৈধ সম্পদ কৌশলে ভোগ করছেন। আহমেদ ইমতিয়াজ, এশিয়া পোস্ট। রাতের অন্ধকারে পাহাড়ি অঞ্চলের সীমান্তগুলোতে গড়ে উঠেছে এক ভয়াবহ অস্ত্র ও মাদক সিন্ডিকেট। তাদের অর্থায়ন ও লেনদেন সম্পন্ন হচ্ছে আধুনিক প্রযুক্তির ক্রিপ্টোকারেন্সি ও ডার্ক ওয়েবের মাধ্যমে। স্থানীয় প্রভাবশালী জনপ্রতিনিধিদের প্রত্যক্ষ ও পরোক্ষ ছত্রছায়ায় বাংলাদেশে ভারত ও মিয়ানমারের উন্মুক্ত সীমান্ত অংশের এই চোরাচালান নেটওয়ার্ক এখন দেশের জাতীয় নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। জাতীয় দৈনিক নয়াদিগন্ত সীমান্তে মাফিয়াদের মাদক ও অস্ত্রের চোরাচালান সিন্ডিকেট নিয়ে করা এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরেছে। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। টেকনাফের নাফ নদ থেকে শুরু করে বান্দরবানের নাইখংছড়ির বাংলাদেশ, ভারত ও মিয়ানমার অংশের দুর্গম পাহাড়ি সীমান্ত এখন আর কেবল ইয়াবা, আইস বা স্বর্ণ চোরাচালানের রুট নয়। আন্তর্জাতিক অপরাধ চক্রের সহায়তায় এই পথগুলো দিয়ে দেশে ঢুকছে স্বয়ংক্রিয় ভারী অস্ত্র। বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ডিএনসি এবং একাধিক গোয়েন্দা সংস্থার মাঠ পর্যায়ের গোপন প্রতিবেদন ও তথ্য বিশ্লেষণ করে এই ভয়াবহ চিত্র পাওয়া গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ানমারের সশস্ত্র আরাকান আর্মির সদস্যরা জেলেদের ধরে নিয়ে 5 থেকে 7 মাস আটকে রেখে মুক্তিপণ আদায়ের জন্য বন্দী রাখার ঘটনার বেশিরভাগই আসলে নাটক। আরাকানদের সাথে অনেক মাঝির বাণিজ্যিকভাবে সম্পর্ক রয়েছে। যেসব মাঝি অপহরণের শিকার হন তারা সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির সাথেই কাজ করেন। মাদক আনা নেয়া থেকে শুরু করে অর্থ আদান প্রদান করা হয় মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে। এরপর সেই টাকা ডিজিটাল প্ল্যাটফর্মের ক্রিপ্টোকারেন্সি ও ডার্ক ওয়েবের মাধ্যমে চলে যায় গন্তব্যে। এর সাথে জড়িত টেকনাফ ও কক্সবাজারের কয়েকজন মাফিয়া। গোয়েন্দা তথ্য অনুযায়ী মিয়ানমারের রাখাইন রাজ্যে জান্তা বাহিনী ও আরাকান আর্মির চলমান সংঘাতের সুযোগ নিচ্ছে আন্তর্জাতিক চোরাচালানিরা। নাফ নদের অববাহিকা এবং নাইখংছড়ির তমরু ও ঘুমধুম সীমান্ত দিয়ে রাতারাতি বদলে যাচ্ছে চোরাচালানের ধরন। আগে যেখানে কেবল মিয়ানমার থেকে ইয়াবা আসত, এখন সেখানে আসছে ক্রিস্টাল মেথ বা আইস এবং অত্যাধুনিক অস্ত্র। আর এসব লেনদেনে মিয়ানমার ও ভারতের ডিলারদের সাথে ক্রিপ্টো ওয়ালেটের মাধ্যমে মুহূর্তেই কোটি কোটি টাকা লেনদেন হয়ে যাচ্ছে, যার ফলে অর্থ প্রবাহের উৎস ট্র্যাক করা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। তারেক আহমেদ, এশিয়া পোস্ট।
অন্তর্বর্তী সরকারের সময় পুলিশের নতুন ইউনিফর্মের কাপড় কিনতে দেওয়া হয়েছিল ৭৬ কোটি টাকার কার্যাদেশ। এতে প্রায় ৫১ কোটি টাকার কাজ পেয়েছিল নোমান গ্রুপ। গেল বছরের নভেম্বর থেকে ঢাকা মহানগর পুলিশের বিভিন্ন বিশেষায়িত ইউনিটে চালু হয় নতুন পোশাক। তবে নতুন পোশাকে মাঠে নামার পরই কাপড় শক্ত, দীর্ঘ সময় পরে থাকা কষ্টকর সহ অনেক পুলিশ সদস্যের নানা অভিযোগ আসতে থাকে সদর দপ্তরে। এরই মধ্যে গেল ১৮ জুন পুলিশের নতুন পোশাক নিয়ে ফের প্রকাশিত হয়েছে গেজেট। ৭৬ কোটি টাকার সেই পোশাক বাদ দিয়ে আবারও ৭৭ কোটি টাকার নতুন ইউনিফর্মের কার্যাদেশ দেওয়া হয়েছে, অর্থাৎ অল্প সময়ের ব্যবধানে ৭৬ কোটি টাকা গচ্চা। এবারও কাজ পেয়েছে সেই নোমান গ্রুপের প্রতিষ্ঠান নাইস ফেব্রিক্স প্রসেসিং লিমিটেড। তবে সর্বনিম্ন দরদাতাকে বাদ দিয়ে কাজ দেওয়ার অভিযোগ উঠেছে পঞ্চম দরদাতা প্রতিষ্ঠান নাইস ফেব্রিক্স প্রসেসিং লিমিটেডকে। এসব তথ্য তুলে ধরে প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক আগামীর সময়।